নাকি? ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। ও পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। কাজল দিয়া চোখ ভরিলাম লোকে কেউ কইল না। পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। ও পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। কি ব্যাপারটা কি? এতক্ষণ ধরে বেল বাজাচ্ছে, খোলার কোনো নাম নেই। ও, পড়ে পড়ে ঘুমানো হচ্ছিল তাই না? একি একি আবার অসভ্যের মতো মুখ নাড়ানো হচ্ছে না? ছাগল নাকি? ছাগল নাকি? যে আচ্ছা, আর তোমার সাহেবের আক্কেলটা কি বলো তো? হ্যাঁ, বউকে আনতে যাওয়ার তো কোনো সময়ই নেই, তার মধ্যে চিঠি লিখে দিলেন 14 তারিখের মধ্যে তুমি চলে এসে বাস স্ট্যান্ডে লোক থাকবে। লোক কোথায়? হ্যাঁ, লোক কোথায়? তার মানে আপনি ভাবি সাহেব? আচ্ছা, থাক থাক হয়েছে। চলো, সুটকেসটা নিয়ে ভেতরে এসো। মা গো, কি গরম! হে মা, ছি, এ কি অবস্থা! আচ্ছা, এটা কেন ভদ্রলোকের ড্রয়িং রুম হলো? কি করো কি তুমি? গুছিয়ে রাখতে পারো না সবকিছু? কি করবো, ছোট সাহেব তো অর্ডারই দেয়। ছোট সাহেব দেবে অর্ডার, তাহলেই হয়েছে। উনি দিনে করেন কাজ আর রাতে করেন ক্লাব পার্টি আর সব বিয়ে। ভাবি সাহেব, ভাবি সাহেব, বমি লাগতাছে। চুপ করো। জার্নি করে আইছেন তো, বুঝছি গাওটা একটু গুলাইতেছে আর কি। কারণ আমি লেবু শরবত আইনা দেই। কোনো কথা বলবে না, তুমি যাও এখান থেকে। আর ডাইনিং টেবিল একদম পরিষ্কার করবে, একদম ঝকঝকে তকতকে। 1 মিনিটের মধ্যে আমি আসছি, যাও। জি। বাবা গো, খাইছে ভাবি সাহেবের মিজাজটা যা সরা, আমি আর নাই। সুখের দিন তো শেষ রে আলী, সুখের দিন শেষ। মাই কইছিল, আলী রে আলী, সারাটা জীবন পরের লেগে খাইটা খাইটা জীবনটা করলি কালি। এই এই ইয়ে ইয়ে নামটাও জানি না। আরে শুনতে পাচ্ছ না, ডাকছে এত করে। কি হলো? আরে শুনেও না। যে কি কি তোমার নাম কি? ইয়ে আলী, তো এইটা আমার আসল নাম না। আসল নাম হইল গিয়া মোহাম্মদ রহিম আলী। চুপ করো। এটা কি? এটা কি? যে আরে দাও, ওখানে ছুটছো তুমি, ওখান থেকে তো আমার ঘরে এসে পড়বে। ছেলেটা তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। ইয়ে ভাবি সাহেব, ভাবি সাহেব, কি? আপনার এই একখান কথা জিজ্ঞাসা চাই। কি কথা? এই কথাটা খুব ন্যায্য কথা, দামি কথা।
এত ভনিতা করতে হবে না, বলো কি কথা। আপনি একটু বসেন, পরিষ্কার আছে, বসেন বসেন। মুইসা দিছি না। হ্যাঁ বলো। ভাবি সাহেব, পুরুষ মানুষের সংসার, পুরুষ মানুষ কোনো কামের না। এখন আপনি আইছেন, দেখবেন সব কয়দিনে ফকফকা করে গোছান্য হয়ে যাইব। ভাবি সাহেব, আপনি হইলেন ঘরের লক্ষ্মী। আচ্ছা তাক হয়েছে, আমাকে আর তেল দিতে হবে না। এখন যাও, আমার জন্য খুব কড়া করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। উনি আনতাছি। আচ্ছা আর শোনো, যদি কাপ আর পিরিচ ময়লা থাকে তাহলে তোমার মাথায় আমি ভাঙবো সবকিছু। আচ্ছা ভাবি সাহেব, কথাটা দামি কইছি না। যাও। কি রে, আজ দেখি তুই তোর চেয়ারে আর আমি ওদিকে আরডির রুম ঘুরে এলাম, ফাঁকা। কেন, আমি কি আর আড্ডি? তাই তো ছিলি। তুই মাঝে মাঝে এমন ন্যাকামো করিস না, মনে হয় মাথায় একটা গাট্টা মারি। কেন? কেন তুই জানিস না, গত 1 মাস ধরে আরডির পোস্টটা খালি ছিল, তাই আমাকে ভারপ্রাপ্ত আরডি হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে, রিজিওনাল ডাইরেক্টর ইনচার্জ। এখন আরডি এসে গেছেন, আমি আবার আমার নিজের পোস্টে ডিআরডি। আচ্ছা, ওই আরডি হয়ে তোর রুমমেট জালাল আসছে না? তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ওটাই আসল চিন্তার বিষয়। কেন? যেমন ধর, আমরা দুজন একসঙ্গে পড়েছি, চাকরিতেও ঢুকেছি প্রায় একই সঙ্গে। ও একটু আগে, আমি একটু পরে। আচ্ছা, সামান্য সেই সিনিয়রিটির জোরে ও এখন আরডি আর আমি ডিআরডি। ইগো প্রবলেম হবে, বুঝলি? হ্যাঁ তা একটু হবে। আমি অবশ্য ঠিক করে ফেলেছি, কি? অফিসেও আমার বস ঠিকই, অফিসে তাকে স্যার বলবো, কিন্তু বাসায় বা যেমন ধর আজকের রাতের পার্টিতে যদিও বসগিরি ফলায়, তাহলে কি করবি? জানি না, তবে নিজেকে নিয়ে আমার খুব ভয়। জন্ম থেকে ঘাড়ে একটা রাগী দত্ত বয়ে বেড়াচ্ছি, কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। দুশ্চিন্তায় ফেললি। আচ্ছা, তুই স্বপ্নাকে চিনতি? আমাদের সঙ্গে পড়তো। স্বপ্না তোদের ডিপার্টমেন্টের তো? ও ও হ্যাঁ, চেহারাটা ঠিক মনে পড়ছে না, কিন্তু এই সবসময় তোর সাথে সাথে ঘুরতো তো? আমার সাথে নয় রে গাধা, আমার আর জালালের সঙ্গে। ও যখন সন্ধ্যায় হলে চলে যেত, পৃথিবীটা যেন শূন্য হয়ে যেত, শুনশান হয়ে যেত। তারপর স্বপ্না একবার নববর্ষে আমাকে আর জালালকে খেতাব দিয়েছিল। আমি হলাম ঝালমরিচ আর জালাল হলো মিস্টার আখের গুড়। ও খুব ঠান্ডা আর শান্ত প্রকৃতির ছিল তো। তারপর আর কি, স্বপ্ন ওই আখের গুড়ে আটকে গেল। মিসেস স্বপ্না জালাল। সমস্যা তাহলে এখানেও আছে। হ্যালো, সে তো আমার এখানেই আছে, এক্ষুনি আসছে। ওকে। তোর না 11:30টায় নগর পরিক্রমা রেকর্ডিং?
12টা বাজে। ওহ ও ঠিক আছে, আমি যাচ্ছি। তুই কি বাসায় লাঞ্চ করবি? প্রশ্নই ওঠে না, আলির হাতের রান্না। ঠিক আছে, আমি রেকর্ডিংটা সেরে এক্ষুনি আসছি, একসাথে লাঞ্চ করব। আর একটা প্ল্যান আছে, তোকে বলবো। চাটা খেয়ে যা। না না, সময় নেই, রেকর্ডিংটা সেরে আস। ভাবি সাহেব, আমনে চা। আচ্ছা আলী, যে একটা মাত্র ড্রেসিং টেবিল, এইটাকেও তুমি সাজিয়ে রাখতে পারো না? ভাবি সাহেব, সবাই কইছি না, পুরুষ মানুষ কোনো কামের না, আকামের। আর দেখো, যে এই যে এখানে তোমার সাহেবের একার ছবি কেন? আমার ছবি কোথায়? কি জানি, ছোট সাহেব তো আমারে কিছু কয় নাই। অথচ দেখো, তোমার ছোট সাহেব 2 রিল ছবি, আমাদের বিয়ের 2 রিল ছবি নিয়ে এলো, বললো যে আমাকে প্রিন্ট করে পাঠিয়ে দেবে আর ঘরে সুন্দর করে বাঁধিয়ে রাখবে। কিন্তু এটা তো আমি কিছু জানি না ভাবি সাহেব। আজ আসুক না বাড়িতে। আই, এর ভেতরে রেডিও আছে? কি কান, রেডুয়া থাকবো না কেন? সাবে রেডুয়া অফিসের এত বড় অফিসার, হের বাড়ি রেডুয়া থাকবো না? এই তো খালি রেডুয়াই শোনে। আর টিভি, ভিসিআর এগুলো নেই? যে আছে, এই তো ড্রয়িং রুমে আছে, এত বড় একখান টিভি আছে, আর ভিসিআর আছে, কি সুন্দর। বাড়িতে তো লোকজন নাই, দেহনেরও কেউ নাই, আমি খালি দেখি। আপনি দেখবেন দেখ, এই সময় কেউ টিভি দেখে নাকি? হ্যাঁ, এই শোনো, যে আমি তোমাকে বাজারের লিস্ট দিচ্ছি, তুমি এখন লিস্ট নিয়ে বাজারে যাবে। করতে পারো তো? যে পারি, লেখাপড়া ভালোই শিখছি, মেট্রিকটা ফেল করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে টাকা আছে? যে আছে, টাকা থাকবো না কেন? এই যে দেখেন, এই যে কত টাকা, এই যে এই দেখেন। এতগুলো টাকা এখানে ছিল? যে তালা, চাবি কিছু? ওমা, তালা থাকবো কেন? এটা তো খরচের টাকা। সাবে বেতন পাই, বেতন পাই সব টাকা এখানে রাখি, তারপরে সাবে লয় খরচ করে, আমি লই খরচ করি, বাজার করি, বিল দেই, ভাড়া দেই। আর আর টাকা নেই? যে আছে, এই ওই যে ওই আলমারির মধ্যে বড় আম্মাই যখন যে আসে, তার কাছে প্রত্যেক মাসে 10-15 হাজার টাকা দিয়া দেয়। আমার এই বড় আম্মাই কইছে এটারে তালা মাইরা রাখতে, গয়নার বাস্ক আছে তো। গয়নার বাক্স? যে এত বড় একটা বাক্স, স্বর্ণের অলংকার ভর্তি আছে। তুমি দেখেছো? হ্যাঁ দেখছি, হাত দিয়ে নাড়ে ছাড়াও কত দেখছি। আচ্ছা, ওই আলমারির চাবিটা কোথায়? যে এই যে লন, এইটা এখন থেকে আমনের। আচ্ছা শোনো, তুমি তাহলে বাজারে যাও। হ্যাঁ, জি। এই যে এখানে দাঁড়ো, এই টাকাগুলো তুমি নিয়ে যাও গিয়ে। এত টাকা তো তোমার দরকার নেই, তুমি বরং এখান থেকে এই যে 1000 টাকা নাও। হ্যাঁ, হয়ে যাবে। আর খুব ভালো বাজার করবে কিন্তু। তোমার আচ্ছা। ছোট সাহেব কি দুপুরে বাসায় আসবেন? কোনোদিনও আহে না, আমার খাওয়ান নাকি ভূতেও খাইতে পারবো না। আর রাতে কি আসেন? রাইতে আসে, কোনো দিন খাইয়াও আসে। ভাবি সাহেব, হ্যাঁ, আমনে আইছেন, সাবরে একটা ফোন কইরা দেই, আরে না না, দেয়া পড়বো। আরে না, আমি ওকে একটা সারপ্রাইজ দেবো। যে কি প্রাইজ দেবেন? চুপ করো তো, যাও বাজারে যাও। আর শোনো, যে তুমি কিন্তু কোনো তাড়াহুড়ো করবে না, আস্তে ধীরে একদম দেখে শুনে সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসবে। এইটা আর আপনারে কইতে হইব না, আমি দেখা শুনে আনন্দ। আচ্ছা যাই ভাবি সাহেব। হ্যাঁ, এই লিস্টটা নিয়ে যাও, ওই যে টেবিলের উপরে আছে। যে আচ্ছা যাইতেছি। ভাবি সাহেব, এই দরজাটা একটু বন্ধ করে দেন। আসছি আসছি, তুমি যাও।
ঠিক আছে, আজ এখানে শেষ করি। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। তো একটি কথা আমি আবারও বলছি, ইটস এ প্রফেশনাল ওয়ার্ক। একটি বেতার কেন্দ্র মানে ন্যাশনাল রেসপন্সিবিলিটি। এখানে কেউ কারো বন্ধু নয়, সবাই সহকর্মী। চেইন অফ কমান্ড কোনোভাবে ব্রেক করা যাবে না, ওকে? ও হ্যাঁ, আজ রাতে আমার বাসায় একটি ছোট পার্টি দিচ্ছি। আমাদের ডিআরডি সাহেবই অবশ্য সব আয়োজন করেছেন। আপনারা আসলে আমি খুব খুশি হব, আনন্দিত হব। নিশ্চয়ই যাবো স্যার, আমার তো আসি স্যার। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। ও মিস্টার কায়েস। ইয়াস। ইয়েস নাই, ইয়েস স্যার। এনিওয়ে, আপনি কিন্তু আজ আসছেন। আমি এবং আমার স্ত্রী আপনার জন্য অপেক্ষা থাকব। থ্যাংক ইউ স্যার। ওকে। কায়েস, এই কায়েস, তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। কেন? কেন মানে? বাড়ি ভর্তি মানুষ, নামি দামি সব মানুষ, তার মধ্যে বিশেষ করে আমাকে কেন? বারে বন্ধু বন্ধুকে খুঁজবে না? কতদিন পর দেখা বলো, মনে হয় 1000 বছর পর। কত কথা জমে আছে বুকের মধ্যে। দেখুন, আপনি আমার বসের স্ত্রী, আর বসের স্ত্রী কখনো সাবঅর্ডিনেট অফিসারের বন্ধু হতে পারে না, হওয়াটা মানায় না। কায়েস, কি হয়েছে তোমার? তুমি কেমন আছো? 10 বছর 10 বছর পরে জানতে চাইছো কেমন আছি আমি? আমি তো ঝালমুড়ি, একই রকম আছি। আর তুমি, মিসেস স্বপ্না জালাল, তুমি কেমন আছো? আর তোমার আখের গুড়? আখের গুড় বড় বেশি মিষ্টি, বেশি দিন ভালো লাগে না। 10 বছরই গুড়ে অরুচি এসে গেল? বাহ, এই হলো তোমাদের আসল গুড়। এত সহজে নারীর আসল চেহারা উদ্ঘাটন করে ফেললে। হায় রে বোকা, নারীর মন সখা, সহস্র বর্ষের সাধনার ধন। আপনার, তুমি এইখানে? আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? মেয়র সাহেব এসেছি, চলো তোমাকে পরিচয় করিয়ে দিই। আরে কায়েস সাহেব যে, কতক্ষণ? এই তো। তা এখানে কেন? ভেতরে চলো, পার্টি বেশ জমে উঠেছে। স্বপ্না, ডার্লিং, তুমি একটু ভেতরে যাও, আমি কায়েস সাহেবকে নিয়ে আসছি। যাও। কায়েস সাহেব, কেমন দেখলেন আমার বেটার হাফকে? আই মিন আমার স্ত্রীকে। ওনাকে নিয়ে আপনার দুশ্চিন্তা না করলেও চলবে। উনি সুখে আছেন, বেশ ভালো আছেন। লিমিট মেনে চলা ভালো। এনিওয়ে, চলুন ভিতরে যাই। কায়েস সাহেব, কেমন দেখলেন আমার বেটার হাফকে? আই মিন আমার স্ত্রীকে। ওনাকে নিয়ে আপনার দুশ্চিন্তা না করলেও চলবে। উনি সুখে আছেন, বেশ ভালো আছেন। লিমিট মেনে চলা ভালো। উনি সুখে আছেন, বেশ ভালো আছেন। আলী, আলী, যে ছোট সাহেব, এত কিছু?
আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই। ওই যে ভাবি, ভাবি ভাবি সব করছে। মানে হ্যাঁ, আর তো আমি করতে হবে না, তুমি চুপচাপ খাও তো। মানে আচ্ছা, এই যে এই চিংড়ি মাছের দো পেঁয়াজটা বোধহয় ভালো হয়নি, তাই না? এই, এই, পানি, 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 পানি। ভাইজান সুস্বাদ পানি। তুমি ঠিক মতো খাও তো, এই আলিটা হচ্ছে নষ্টের গোড়া, শুধু বক বক আর বক বক। যা। কে আপনি? আমি আমি আচ্ছা, তুমি উঠছো কেন? বসো তো, খাও। আলী? ওরে বাবা, আমি নাই। আচ্ছা, আলী কি ভাববে বলো তো, নিজের স্ত্রীকে কেউ এইভাবে? নিজের স্ত্রী মানে? হোয়াট ডু ইউ মিন? তুমি ধমকাচ্ছ কেন আমাকে? আমি কি করেছি? আমার মুন্ডুটা ঘুরিয়ে দিয়েছেন। কি সব আবল তাবল বলছেন আপনি? আচ্ছা, চিঠিতে তুমি আমাকে আসতে লেখোনি? আমি আপনাকে আসতে লিখেছি? হ্যাঁ, চিঠিটা তো আমার সুটকেসে আছে, আমি নিয়ে আসি। চালাকির আর জায়গা পেলেন না। চিনলাম না, জানলাম না, নামটা পর্যন্ত জানি না, আর উনি নিয়ে এলেন চিঠি। আর কি? আলিফ, বেটা আলিফ, আলিফ। তুমি কি করে বললে যে তুমি আমার নাম জানো না? কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনার নাম জানি না? এরপরে নিশ্চয়ই এও বলবে আমি কে তুমি তাও জানো না। আচ্ছা, আপনি কি আমাকে জোর করিয়ে স্বীকার করিয়ে নিতে চান যে আমি আপনার স্বামী? আমি চাই নয়, এটাই সত্যি। এখানে স্বীকার অস্বীকারের কোনো প্রশ্নই নেই। মানে আমি আপনার আমি থামো, আর কোনো কথা বলো না। তুমি চিরকালই একরোখা আমি জানতাম, কিন্তু তুমি যে অভিনয়ে এতটা পাকা সেটা আমি জানতাম না। নিষ্ঠুর। কে এই মেয়েটি? আরে, খেয়ে নিয়েছো তো? যে না ভাবি সাহেব, এত রাত পর্যন্ত না খেয়ে আছো? যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আপনি খাইবেন না? না, আমি তো বিকেলেই খেয়েছি, এখন আর খিদে নেই। তো আমিও খামো না, আমিও তো বইকালে খাইছি। আচ্ছা যেত, আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। আর এগুলো তুমি সব নিয়ে যাও, আর খেয়ে দে রান্না কেমন হয়েছে আমাকে বলবে কিন্তু, হ্যাঁ? এই রান্না তো বইকালে খাইছি, খুব সুয়াদ হয়েছে। হাসা কইরা কইতাছি ভাবি সাহেব,
এইরকম স্বাদের রান্না আমি জীবনেও খাই নাই। এই তুমি কিন্তু বেশি বেশি বলছো। শিখেছি না তো, ঠিক যাও নিয়ে যাও। আচ্ছা। চুরির মোটিভ থাকলে তো দুপুরেই বাড়ি সাফ করে চলে যেতে পারত। চাবি তো ওর কাছেই ছিল। আর কি হতে পারে? কোনো ষড়যন্ত্র? কেউ কি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ওকে ব্যবহার করছে? কিন্তু চেহারাটা এত নিষ্পাপ, জড়তাহীন। এই পান খাবে? আমি পান খাই না। ভালোই হলো, ছেলেরা পান খেলে বিশ্রী লাগে। উফ, যেমন তুমি তেমন তোমার ওই আলী, একেবারে আলসের রাজা। এই যে বেডরুম, ড্রয়িং রুম, গেস্ট রুম, রান্নাঘর, উফ কি যে করে রেখেছিল না। আজ সারাদিন যে আমার কি খাটনি গেছে এগুলো গোছাতে। দেখি সর একটু রেস্ট নেই। কি হলো? হ্যাঁ, কারেন্টের শক খেলে নাকি? হ্যাঁ, এভাবে উঠে বসতে যে। আপনি আমার বিছানায় বসছেন কেন? আগেও আপনি এখানে শুয়েছেন। আমি বালিশে নারকেল তেল আর পাউডারের গন্ধ পেয়েছি। গন্ধটা কেমন? দেখুন, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি এক্ষুনি এই ঘর থেকে চলে যান। পাশে গেস্ট রুম আছে, ওখানে যান। আমি গেস্ট রুমে শুবো? আমি? না তো কি আমি? আমি আমার রুম ছেড়ে গেস্ট রুমে শোবো? তোমার ঘর কি আমার ঘর নয়? জি না, কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। দেখো, গত কমাস ধরে তুমি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো। এই চাকর বাকরদের সামনে আমাকে অপমান করছো তুমি। অপমান? দেখুন, বিপাকে পড়েই হোক বা যে কোনোভাবেই হোক, আপনি দয়া করে এখানে এসেছেন। এত রাতে তো আর বর্বরের মতো তাড়িয়ে দিতে পারবো না। এখন একটু দয়া করে যান, গেস্ট রুমে ঘুমুন। আমাকে একটু ঘুমোতে দিন প্লিজ। আমি গেস্ট রুমে শুবো আর তুমি এখানে একা ঘুমাবে? জি হ্যাঁ, আপনি এখন যান, আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা তুমি কি বলো তো, আমি এতদিন পরে এলাম আর তুমি। আলিফ, এই স্টুপিড আলিফ, আলিফ! কি হলো? ওনাকে গেস্ট রুমটা দেখিয়ে দে। কথা কানে যাচ্ছে না? আরেকবার বলবো। আলী, যে? বাইরের গেটটা ভালো করে বন্ধ করেছো তো? যে করছি। তুমি যাও, অনেক রাত হচ্ছে তো, তুমি শুয়ে পড়ো। আমার কথা ভাবতে হবে না, আমার কিছু হয়নি। আজকের মতো শেষ হয়ে এলো আমাদের সময়। ও হ্যাঁ, একটা খবর আছে আপনাদের জন্যে। সকালবেলার পাখির সময় বাড়ানো হয়েছে আরও 15 মিনিট, আপনাদেরই অনুরোধে। আগামীকাল থেকেই সকালবেলার পাখি হাজির হবে আরও নতুন চমক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।
আর খালাম্মা শুনেন না, আমি কই আপনারা শুনেন। এই যে কয় মাস আগে বড় সাহেবের অসুখের কথা কইয়া ছোট সাহেব দেশে গেল না, ও হন বুঝতাছি ও অসুখ মসুখ কিচ্ছু না। পোলারে বাড়িতে নিছে বিয়া দিওনের লাগে, গলায় ঘন্টি বাজছে আর কি, বুঝছেন? বুঝছেন না? এই পাড়ার সব মহিলারা এসেছেন, ওনারা না আমার নাম জানতে চাচ্ছেন। আচ্ছা, আমার আমার নামটা যেন কি? আপনার নাম আমি কি করে বলবো? ও মা, তুমি না আমার সুন্দর একটা নাম দিয়েছিলে বাসর রাতে। বাসর রাতে? আমি? তুমি না তো কে? আমি পাগল হয়ে যাব। আচ্ছা, প্লিজ প্লিজ তুমি রাগ করো না, আমি ওনাদেরকে ম্যানেজ করছি। আলিক, আলিক, শোন, ওর বাসার ঠিকানা নিয়ে বাসের টিকিট কেটে বাসে তুলে দিয়ে আসবি। চুপ করে আছিস কেন? আমি ওর মুখ দেখতে চাই না, এসে যেন না দেখি। আলী কি ওকে ফেরত পাঠাতে পারবে? মনে হয় না। কি যে করি? পুলিশে খবর দেব? না না, যেভাবে স্বামী স্বামী করছে শেষে কেলেঙ্কারি হয়ে যাবে। ওহ, মাথাটা ছেড়ে যাচ্ছে। আজ আর সন্ধ্যায় ক্লাবে যাচ্ছি না। দু একজন নিশ্চয়ই জেনে গেছে। কোথায় যাই তাহলে? কোথায়? আর কত কষ্ট দিবি আমায়? এ জীবনে কি নাতি নাতনির মুখ দেখে যেতে পারবো না? এই কি আমার কপালের লিখন? গত বুধবারে আমি এক মেয়ে দেখেছি, খুবই সুন্দর, আর কি মিষ্টি ব্যবহার। এবার এমএ পরীক্ষা দিয়েছে, খানদানি পরিবার। তুই কিন্তু আর না করতে পারবি না। আমি কারো কথাই শুনবো না। সামনের মাসে একটা ভালো দিন দেখে আলিফ, আলিফ, চিঠিটা আমি খুলেছি। তুমি আবারও বিয়ে করতে যাচ্ছ?
আলী কোথায়? পাঠিয়েছি এক জায়গায়, এখন বলা যাবে না। চা নাস্তা দেবো? খেয়ে এসেছি। ও, শোনো, এখন বাড়িতে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু চেঁচাবে না, প্লিজ চেঁচাবে না। আচ্ছা, আমি কি দোষ করেছি বলো তো যে তুমি আবারও বিয়ে করতে চাচ্ছ? এতদিন পরে আমি এলাম আর তুমি শুধু আমাকে কষ্টই দিচ্ছ। কাল রাতেও তুমি আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিলে। অবশ্য দেবেই তো, ক্লাব থেকে ফিরেছো যে, ক্লাব ক্লাব আর ড্রিঙ্ক, এ দুটোই তোমাকে খেলো আর আমার সুখকে। ক্লাব, ড্রিঙ্ক, ড্রিঙ্ক। আমি ড্রিঙ্ক করি। করোই তো। আচ্ছা ঠিক আছে, আমি ড্রিঙ্ক করি, তাতে আপনার কি? আমার কি মানে? আমার কি তুমি বোঝো না? আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি আসার পর থেকে আমাকে শুধু আপনি আপনি করছো। তার মধ্যে সকালে যে চিৎকার করলে, সব মহিলাদের সে কি হাসাহাসি। তারপর আমি কিভাবে সামাল দিয়েছি জানো? আমি বলেছি আমি আসলে অনেক দেরি করে এসেছি তো, সেই জন্য সাহেবের একটু অভিমান হয়েছে। খুব ভালো সামাল দিয়েছি না? ওই যে আলী এসেছে মনে হয়, খাবার দিতে বলি? বলেন। আবারও বলেন। বলো বলো বলো। বলো। কি সুন্দর ফুল। আমি নেই? এই নন ভাবি, এর নাম কি? স্বামী বশীকরণ তাবিজ। এইটা স্বামীর বালিশের নিচে রাখতে হইব। স্বামী যত বড় শিয়া নাই হোক, এক রাইতে কায়, তখন আপনি যেইটা কইবেন ছোট সাহেব সেইটাই শুনবো। সত্যি কাজ হবে তো? ওই বলে মানে 536 টাকা হাতিয়া দিয়ে আনছি, বিফলে মূল্য ফেরত। শোনো, তুমি তাহলে তোমার সাহেবকে খেতে ডাকো, আর সাহেব যখন খেতে বসবে তখন তুমি এই তাবিজটা নিয়ে তার বালিশের তলায় লুকিয়ে রেখে আসবে। জি ঠিক আছে? তাহলে তুমি তাড়াতাড়ি খাবার লাগিয়ে ফেলো। জি আছে। আলী, তোরা খেয়ে নে। কেমন লাগছে? সুন্দর।
ফুলগুলো কোথায় পেলে? রেল লাইনের ধারে। রেল লাইন মানে? একটা পাহাড় আছে, নিঝুম পাহাড়, ওখানে যাব ভাবছিলাম। কি সুন্দর নাম, নিঝুম পাহাড়। পাহাড় পাহাড় আমার খুব ভালো লাগে। কত দূর? কাছেই। কাল আমাকে বেড়াতে নিয়ে যাবে? এই, নিয়ে যাবে? যাব। তার আগে আমাকে একটা জিনিস দেখাতে হবে। জিনিস? কি জিনিস? ওই চিঠিটা, যেটাতে আমি তোমাকে আসতে লিখেছি। তাই বলো, আমি ভাবলাম কি নাকি। দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও। এখানে ছিল, দাঁড়াও, আমি পাচ্ছি না। জানতাম জানতাম তুমি পাবে না। মেয়ে এইসব খেলা খেলতে হলে আরো বুদ্ধিমতী হতে হয়। না মানে, বিশ্বাস করো। থামো, বলো কে কি উদ্দেশ্যে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? আমাকে পাঠিয়েছে? বিশেষ করে আমি তোমার চিঠি পেয়ে ছুটে এসেছি, আমাকে কেউ পাঠায়নি। ও, তুমি এমনি এমনি বউ সেজে একজন ব্যাচেলারের ঘরে এসে ঢুকেছো। এই, তুমি এমন করছো কেন? ওই ঘরটা যে একটা ক্ষুধার্ত বাঘেরও হতে পারে, এ কথা তোমার একবারও মনে হয়নি? ওই বাঘের থাবা থেকে এখন তোমাকে কে বাঁচাবে মেয়ে? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? এও এক ধরনের মৃত্যু বটে, তবে একটু অন্য ধরনের মৃত্যু। দুদিন ধরে সমানে জ্বালাচ্ছ মেয়ে, এখন মজা টের পাবে। মরে যাচ্ছি। চিরটা খাল খালি শুধু পাগলামি কইরা গেলেন। বয়সটা বাড়লো, বুদ্ধিটা বাড়লো না। ঘরের বউ, হের গায়ে যে হাত তোলে, অমানুষ। জ্ঞান দিচ্ছ না? জ্ঞান। গেট আউট, গেট আউট। নাম তার শিমুল। শিমুল ফুলের মতো উজ্জ্বল সুন্দর। বিয়েও হয়েছিল ধনী এক ব্যবসায়ীর সঙ্গে। হানিমুন পিরিয়ড কাটতে না কাটতেই শিমুল আবিষ্কার করলো স্বামী তার লম্পট, মদ্যপ। মেনে নিতে বড় কষ্ট হয়। চেষ্টা করে স্বামীকে ওপর থেকে ফেরাতে, পারে না। এমনি করেই তবু চলছিল
কিন্তু একদিন স্বামী ঘরে তুলল আর এক মেয়েকে বিয়ে করে। রাগে দুঃখে ফেটে পড়ল শিমুল। তুমি তুমি কি মানুষ? কেন? তুমি আবার বিয়ে করলে? অসুবিধে কি? শরীয়ত মতে 4 বিয়ে করতে পারি, সবে তো 2টো। বিয়ের আগে স্ত্রী অনুমতি নিতে হয়, নিয়েছো? অনুমতি? ফু, ওসব বুজরুকি ছাড়ো। তোমার প্রবলেমটা কি? খাওয়া পড়ার তো কোনো অসুবিধা নেই। খাওয়া পড়াটা কি মানুষের জীবনে সব? ভালোবাসা, মায়া, মমতা। আমি তো ভালোবেসেই লুবনাকে বিয়ে করেছি। আর আমি? তুমি তুমি ফুস। এভাবেই কিছুদিন চলল। জীবনটা যখন অতিষ্ঠ, সংসার যখন অসার, তখন শিমুলের জীবনে এলো আরো এক আঘাত। চতুর স্বামী তাকে পাগল সাজিয়ে পাঠিয়ে দিল মেন্টাল ক্লিনিকে। প্রথম দিকে খুব কান্নাকাটি করলো শিমুল। তারপর আস্তে আস্তে একদিন সত্যি সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো সে। কাউকেই সে চেনে না, অতীতের কোনো স্মৃতি নেই, নিজের নামটাও পর্যন্ত আজ মনে পড়ে না। তবুও হয়তো মনের অতল গভীরে স্বামী সংসারের অস্পষ্ট ছবি রয়ে গিয়েছিল। হয়তো তারই টানে একদিন সবার অগোচরে তার সুটকেসটা হাতে ক্লিনিক থেকে পালিয়ে দূরগামী কোনো বাসে উঠেছিল। ভাগ্য ভালো, ওই সিটে ওই দিন কোনো যাত্রী ছিল না। গন্তব্যে পৌঁছানোর ঘন্টাখানেক আগে কন্ডাক্টর সবার টিকিট দেখতে এলো এক সময় শিমুলের কাছেও। আবার টিকিটটা, এই যে আবার টিকিটটা, টিকিট আমার তো কোনো টিকিট নাই। টিকিট নাই? টিকিট নাই তো গাড়িতে উঠছেন কেন? আমি তো জানি না, আমার স্বামী হঠাৎ চিঠি লিখেছে তাড়াতাড়ি যেতে। ওসব কথা রাখেন, দেখে তো ভদ্র মহিলাই মনে হয়। আমার কাছে টাকা নেই। বাবা, টিকিট নেই, টাকা নেই, ওসব বুজরুকি রাখেন, ভাড়া দেন। এরকম চিৎকার করবেন না তো। আচ্ছা, এই চেইনটা দিলে হবে? আচ্ছা, এই চেইনটা দিলে হবে? শোনা, হ্যাঁ, আমার স্বামীর দেয়া। মালাটা পকেটে পুরে চলে যাচ্ছিল কন্ডাক্টর। পাশের সিটের বৃদ্ধ প্যাসেঞ্জার সবই দেখছিলেন। তিনি ডাকলেন কন্ডাক্টরকে। এই যে, এই ছোকরা, আমাকে বলছেন? এদিকে এসো। সেটটা কোথায়? চেইন? কিসের চেইন? মালাটা দাও তো। এটা? হ্যাঁ, এটার দাম কত তুমি জানো? যে না স্যার। এই যে তোমার ভাড়া হয়েছে। জি। এই না মা। চাচা, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, আমি তো তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আচ্ছা মা, তুমি তো তোমার স্বামীর কাছে যাচ্ছ, ঠিকানা মতো যেতে পারবে তো? মানে রাস্তা চিনে যেতে পারবে তো? না চাচা, কি যে বলেন, স্বামীর ঠিকানা কোনো স্ত্রীর কখনো ভুল হয়?
বাস স্টপে পৌঁছে কেমন করে যেন এক ভদ্রলোকের বাড়িতে পৌঁছে গেল শিমুল। ওই ভদ্রলোকের মধ্যে হয়তো শিমুল তার স্বামীর ছায়া খুঁজে পেয়েছিল। একসময় রাত নামলো, অন্ধকার এগিয়ে এলো চারদিক থেকে। ওই ভদ্রলোকের ভদ্র মুখোশ গেল খুলে, হিংস্র নেকড়ের মতো সে ঝাঁপিয়ে পড়ল শিমুলের উপর। অন্ধকারে শিমুল গেল হারিয়ে। সুধী শ্রোতা, শিমুলের গল্প এখানেই শেষ। তবে প্রকৃত সত্য হচ্ছে, আজ ভোরে নিঝুম পাহাড়ের নিচে এক সুন্দরী যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। আচ্ছা, এ আমাদের গল্পের সেই শিমুল নয় তো? যদি হয়, তাহলে কে দায়ী এই মৃত্যুর জন্য? ওই লম্পট স্বামী নাকি মুখোশ পরা ভদ্রলোক, যার কাছে নদীর মতো গভীর ভালোবাসা নিয়ে অনেক পথ ঘুরে এসেছিল শিমুল?